জয় হিন্দ। আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান পড়ছি। ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ পরিমাপ ও একক, এই অধ্যায়ে আমরা পড়ছি। আমাদের আজকে হচ্ছে 7ম পর্ব। আগে আমরা 6টি পর্ব অলরেডি করেছি, যারা দেখোনি একটু দেখে নিও কেমন। আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম তুলাযন্ত্র সম্পর্কে। তুলাযন্ত্র সম্পর্কে যখন আলোচনা করেছিলাম, আমরা দেখেছিলাম যে তুলাযন্ত্রের সাহায্যে আমরা কোনো বস্তুর ভর মাপতে পারি, তাই না? তো ভর কি? ভর কি আজকে আমরা এটি একটু জেনে নিই। ভর কি? ভর হচ্ছে যে কোনো বস্তুর মধ্যে যতটা পরিমাণে জড় পদার্থ থাকে তাকে আমরা বলবো ভর বা মাস। কিরকম না, মনে করো এই একটা বস্তু, এই বস্তুটার মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে আমরা বলতে পারি ভর। ঠিক আছে? আর একটা জিনিস আমরা নতুন শিখব, সেটা হচ্ছে ওজন। কি বললাম? ওজন। ওজনকে আমরা ভারও বলতে পারি, একে আমরা ওয়েট বলি না? তো ওজন জিনিসটা কি একটু জেনে নিই। তাহলে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে আমরা বলছি ভর বা মাস, একে আমরা এম দ্বারা বোঝাচ্ছি। এবারে ভার জিনিসটা কি না, বস্তুর মধ্যে তো জড় পদার্থ আছে, বস্তুর মধ্যে জড় পদার্থ আছে, এই জড় পদার্থ মানে এই বস্তুটাকে, কোনো বস্তুকে, পৃথিবীতে প্রত্যেকটা বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানছে, যাকে আমরা বলছি অভিকর্ষ, তাই তো? তো সেই যে বল দ্বারা, মানে পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা নিজের দিকে আকর্ষণ করে, সেই বলটাকে আমরা বলতে পারি ভার। তাহলে এইটাকে যে বল দ্বারা আকর্ষণ করছে সেটা কি? পৃথিবীর অভিকর্ষ যে ত্বরণ বা জি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? তাহলে ভার বলতে বা ওজন বলতে বুঝি আমরা এই ভর আর এই অভিকর্ষণ ত্বরণের সমষ্টি, একে আমরা বলছি এর গুণফল, একে আমরা বলছি ভার বা ওজন। তাহলে কোনো বস্তুকে, কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে আমরা বলছি ভর, আর কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে বলা হয় ওজন। ঠিক আছে? এইবারে আজকের যে আলোচনা বিষয়, এইটা বলার আগে আমরা এটা জেনে নিলাম। কি শিখলাম তাহলে? ভর কি আর ওজন কি। দেখো, কোনো বস্তুকে, মানে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে বলা হয় ভর, আর কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় ওজন বা ভার। নেক্সট পয়েন্ট হচ্ছে ভর মাপা হয় সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে। কালকে যেটা পড়লাম আমরা, সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে। আর ওজন মাপা হয় স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে। ঠিক আছে? এটা হচ্ছে সাধারণ তুলাযন্ত্র, যেটা কালকে আলোচনা করেছি। আর আর হচ্ছে ওজন মাপা হয় হচ্ছে স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে। তো আজকের আলোচ্য বিষয়ের মধ্যে একটা অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে স্প্রিং তোলা। আচ্ছা, ভর ও ওজনের মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই এতক্ষণ ক্লিয়ার হয়ে গেছে। স্প্রিং তোলাটা কি দেখি আমরা। স্প্রিং তোলা, দেখো, স্প্রিং তোলা হচ্ছে একটা এইরকম গঠন, যার এখানে আমরা কোনো বস্তুকে রাখছি, এরকম দেখতে স্প্রিং এর মতো। এই তুলাটা, এইটা স্প্রিং এর মতো গঠন। ওখানে কিন্তু সবসময় নির্ণয় করেছি আমরা ভরটা, কখনোই কিন্তু ওজন নির্ণয় করি, ওখানে আমরা ভর নির্ণয় করেছি। আর এখানে স্প্রিং তোলার সাহায্যে আমরা ওজন নির্ণয় করব। ঠিক আছে? এটা যেন গুলিয়ে ফেলো না, কারণ এখানে দেখো এই বস্তুর একটা ভর আছে এম, আর একে যে পৃথিবী যে আকর্ষণ করছে তাকে এম জি, অভিকর্ষ ত্বরণ, এই এম আর জি, এই দুটো গুণফলই হচ্ছে ওজন। তাহলে আমরা স্প্রিং তোলার সাহায্যে ওজন মাপতে পারবো, আর সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে ভর মাপতে পারবো। কারণ কি, এই যদি সাধারণ তুলাযন্ত্র হয়, এদিকে একটা তুলাপাত্র ছিল, এদিকে একটা তুলাপাত্র ছিল, এই তুলাপাত্রে আমরা কি রেখেছিলাম? বস্তু, আর এই বস্তু, আর এই তুলাপাত্রে রেখেছিলাম বাটখারা। তাহলে এর প্রতিও পৃথিবীর আকর্ষণ বল ছিল, এর প্রতিও পৃথিবীর আকর্ষণ বল ছিল। এখানে বস্তুর ভর, এখানে বস্তুর ভর, তাহলে বস্তুর ভর, এটা যে ছোট এম ধরলাম না বড় এম ধরলাম, এখানে আছে বাটখারার ভর। তার মানে অভিকর্ষ ত্বরণ দুদিকেই সমান ছিল, যেখানে আমরা প্রকৃত বস্তুর ভরটা পেয়েছিলাম। কিন্তু এখানে আমরা ভর এবং অভিকর্ষ ত্বরণ দুটোই পাচ্ছি, যে কারণে আমরা মানে পৃথিবীর আকর্ষণ বল এবং
ভর দুটোই পাচ্ছি, দুটোকে নিয়ে আমরা এখানে ওজনটা পাচ্ছি, আর এখানে আমরা কেবলমাত্র ভরটা পেয়েছিলাম বস্তুর। বোঝা গেল? এটা হচ্ছে ঘটনা। সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা ভর মাপতে পারি, আর স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে আমরা ওজন মাপতে পারি। স্প্রিং তোলা গঠন দেখালাম, স্প্রিং তোলা কীভাবে কাজ করে সেটাও বললাম। এবারে ভর গেল, ওজন গেল, এবার একটু আয়তন মাপি আমরা। আয়তনের পরিমাপ কি না, মেজারমেন্ট অফ ভলিউম। আয়তনের পরিমাপ, আয়তন বলতে কি বুঝি না, এই একটা বস্তু, কোনো বস্তু যে পরিমাণ মানে জায়গা নেয়, যতটা স্থান দখল করে তাকে আমরা বলতে পারি আয়তন। তাহলে এই যে বস্তুটা, এর আয়তন মাপবো কীভাবে আমরা? দৈর্ঘ্য, উচ্চতা, প্রস্থ সব মিলে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সব মিলে হচ্ছে আয়তন। ঠিক আছে? যদি আয়তাকার বস্তু হয় বা যতটা মোট জায়গা নেয় তাকে আমরা বলতে পারি আয়তনটা। ঠিক আছে? এটা হচ্ছে আয়তন গেল। এবারে এই আয়তনটা কীভাবে মাপবো? আয়তন মেনলি যদি আমরা তরলের আয়তন মাপি, যদি তরলের ক্ষেত্রে হয়, তরলের আয়তন আমরা কীভাবে মাপবো? প্রথমে দেখি আমরা আয়তন মাপার জন্য যে যন্ত্রটা আমরা ব্যবহার করি, আমরা পড়ছিলাম না মেজারিং ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্ট বা যে যন্ত্রটা আমরা ব্যবহার করি সেটার নাম হচ্ছে মাপনী চোঙ বা মাপক চোঙ। এই গঠনের মধ্যে আমরা দেখতে পাবো এরকম দাগ কাটা থাকে, মানে এগুলো পার্ট থাকে, মানে স্কেল থাকে। তো এই বস্তুটার নাম হচ্ছে কি বলেছিলাম না, কোনো তরল বস্তুর আয়তন মাপক এর সাহায্যে, সেটা হচ্ছে মাপক চোঙ, হচ্ছে মেজারিং সিলিন্ডার। এই বস্তুটির নাম হচ্ছে মাপক চোঙ বা মেজারিং সিলিন্ডার। এবার দেখি আমরা কিভাবে মাপবো। না, এটা যদি মাপক চোঙ হয় তো আমরা কিছুটা পরিমাণে তরল পদার্থের আয়তন মাপবো। তো প্রথমত আমরা যদি আমরা এর মধ্যে তরল পদার্থটা ঢেলে দিই, যতটা পরিমাণ ঢাললাম সেই পরিমাণ, মনে করে এই পর্যন্ত হলো, আমি এখানে পার্ট দিয়েছি 1। হ্যাঁ, এইখানে যে পার্টটা স্কেলটা থাকে সেটা হচ্ছে ঘন সেন্টিমিটার বা কিউবিক সেন্টিমিটার, ঘন সেমি। ধরো 1 ঘন সেমি। আমি দেখেছিলাম যে দৈর্ঘ্য 1 সেমি, প্রস্থ 1 সেমি, উচ্চতা 1 সেমি হলে তখন তার আয়তনকে বলবো 1 ঘন সেমি। তো মনে করো 1 ঘন সেমি, একে আমরা বলছি কিউবিক সেন্টিমিটার বা সিসি। এটা হচ্ছে 1 সিসি, 2 সিসি, 3 সিসি, 4 সিসি, 5 সিসি, এইভাবে পার্ট মানে এখানে স্কেল করা থাকে। এবার যদি তরল পদার্থ ঢাললাম, ধরো এই পর্যন্ত আসলো, তাহলে সেই তরলের আয়তন কত হচ্ছে? এখানে আমার এই ছবি অনুযায়ী এটা 2 সিসি হচ্ছে, এখানে ওটা 3 সিসি আসবে। এইভাবে আমরা মাপনী চোঙের সাহায্যে কোনো তরল বস্তুর আয়তন মাপবো। কিন্তু আমাদের আলোচ্য বিষয় কিন্তু এটা নয়। আমরা মাপনী চোঙের সাহায্যে আমরা পাবো, আমরা যে যখন তেল মানে রেশনে যে তেল দেয় দেখেছো, সেই একটা চোঙের সাহায্যে, মানে চোঙের সাহায্যে তেল দেয়, ওটা কি 5 লিটার, 1 লিটার এরকম মাপা থাকে, ওটা একটা চোঙ বলতে পারি আমরা। তো যেটা বলছিলাম, এবারে আমাদের এখান থেকে একটা প্রশ্ন আসে যে একটা অসম বস্তুর আয়তন কিভাবে মাপবো। এটা আমরা এর সঙ্গে আছে, দেখিয়ে দিই আমরা। অসম বস্তুর আয়তন কিভাবে মাপবো না, এই একটা অসম বস্তু যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছু বুঝতে পারছি না, অসম বস্তু কিন্তু জলে দ্রবীভূত নয়, এটা বলে দিয়ে। অসম বস্তু কিন্তু জলে অদ্রাব্য, জলে অদ্রাব্য এমন বস্তুর আয়তন কিভাবে মাপবো। তো আমি এই বস্তুটাকে মোটামুটি এই পাত্রে, মানে মাপনী চোঙে এতটা জল, মোটামুটি জল ভর্তি করলাম, কিছুটা জল ভর্তি করলাম, কিছুটা জল দিলাম। এবার তার পার্ট নিয়ে নিলাম, মনে করি তার পার্ট হচ্ছে V1, তার আয়তনটা মনে করি প্রাথমিক পার্ট V1, প্রথম যে পার্টটা নিলাম সেটা ধরে নিলাম V1। এবারে বস্তুটাকে এই পর্যন্ত এসছে, এবারে বস্তুটাকে এর মধ্যে ফেলে দিলাম, মানে এই অসম বস্তুটাকে, এটাকে আমরা এর মধ্যে দিলাম। দিয়ে দেওয়ার পরে কি হবে, দেখা যাবে জলতলটা কিছুটা ওপর উঠে গেছে। এখানে দিলে জলতলটা কিছুটা উপর উঠে গেছে, মানে এখানে ছিল, এবার জলতলটা দেখা গেছে, এখানে যখন দিয়ে দিলাম তখন জলতলটা দেখা গেছে এতটা উঠে গেছে। মনে করি এইটা ছিল V1, এটা হচ্ছে V2। এই আয়তনটা উপর উঠে গেছে, মানে অন্তিম পার্ট, মানে পরের পার্ট বা শেষ পার্ট বা অন্তিম পার্ট বলি, অন্তিম পার্ট যদি
V2 হয়, তাহলে এইটা ছিল V1, এটা হলো V2। তাহলে V2 থেকে V1 বাদ দিলে, মানে শেষের পার্ট থেকে আগের পার্ট বাদ দিলে, তাহলে বস্তুর আয়তনটা পেয়ে যাব। অতএব বস্তুর আয়তন কত হবে, কত হওয়া উচিত বলো? V2 মানে শেষের পার্ট থেকে প্রথম পার্ট যদি বাদ দিই, তাহলে আমরা বস্তুর আয়তন পাবো। কারণ এখানে একটা শর্ত কি ঘটেছে, আমরা জানি যে কোনো বস্তু তার সমায়তনের মানে তরলকে অপসারিত করে। তাহলে এই বস্তু যখন এর মধ্যে নিমজ্জিত করলাম, তখন এই বস্তু তার সমায়তনের তরলকে অপসারিত করলো, মানে যতটা আয়তন ততটা জল কি সে উপরে ছেড়লো, মানে আগে এই আয়তন ছিল, পরে এই আয়তন হলো। অর্থাৎ এই আয়তন থেকে আমরা এই আয়তনটা বাদ দিলে, দুটো পার্ট বাদ দিলে আমরা আয়তন পেয়ে যাব। এর থেকে আবার একটা জিনিস আমরা শিখে নিই। আমরা যখন প্রথম আলোচনা করেছিলাম, একটা জিনিস আমরা শিখেছিলাম, কি বলতো? সেটা হচ্ছে ঘনত্ব। ঘনত্ব কাকে বলে? কোনো পদার্থের একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। আমি আগের দিন বলেছিলাম, আগে কোনো ক্লাসে বলেছিলাম, ঘনত্ব হচ্ছে ডেনসিটি, যাকে আমরা ডি দিয়ে লিখেছিলাম। ঘনত্ব সমান কি বলেছিলাম? ভর বাই আয়তন। ভর বাই আয়তন। স্যার ভর কি দিয়ে লিখলাম আমরা? ভরকে আমরা এম দিয়ে লিখেছি, মাস, আর আয়তন হচ্ছে ভলিউম, ভি দিয়ে লিখেছি। তাহলে ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, মানে ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি। এই সূত্রটা কিন্তু, সমীকরণটা কিন্তু সারা জীবন লাগবে, এটা মাথায় রাখবে। ঘনত্ব সমান ভর বাই আয়তন। তো আমি এখানে বস্তুর আয়তন পেলাম। এবার যদি বস্তুর ভর আমরা জানতে পারি, যদি আমরা ভর জানতে পারি, তাহলে ঘনত্বটা আমরা বের করতে পারবো। ঘনত্ব সমান ভর বাই আয়তন বের করতে পারবো ইজিলি, ঠিক আছে। এবার ভরটা যদি এম হয়, তাহলে বলতে পারি ঘনত্ব সমান এম বাই V2 মাইনাস V1, ঠিক আছে। তাহলে অসম বস্তুর আয়তন কীভাবে মাপবো পেলাম আমরা। এবারে আমরা একটু সংক্ষেপ করি, একটু মানে পুরো সারাংশটা দেখে নিই। আমরা দেখলাম আজকে আয়তনের পরিমাপ শিখলাম। আয়তনের পরিমাপ কি করে, মানে মেজারমেন্ট অফ ভলিউম কীভাবে শিখলাম আমরা। যে যন্ত্রের সাহায্যে করি তার নাম হচ্ছে মাপনী চোঙ বা মাপক চোঙ। এই চোঙের সাহায্যে কীভাবে মাপবো না, মাপনী চোঙের গঠনটা দেখলাম। মাপনী চোঙ একটা চোঙাকার গঠন, যার মানে কাচের পাত্র বলতে পারি, যার এক প্রান্তে মানে যার গায়ে তোমার স্কেল আছে বা সিসি অনুপাত মানে লেখা, মানে সিসি স্কেল থাকে। আর একটা কথা এখানে উল্লেখ করে দিই যে মাপনী চোঙে সর্বনিম্ন এবং সর্বোচ্চ, যে সর্বনিম্ন যে স্কেল থাকে তাকে তার মানটাই হচ্ছে সর্বনিম্ন, সেইটুকু পর্যন্ত আমরা মাপতে পারবো। আর সর্বোচ্চ যে স্কেল থাকে সেই পর্যন্ত মাপতে পারবো। মনে করো এখানে আমার সর্বনিম্ন হচ্ছে এক সিসি আছে, আর এখানে তোমার 8 সিসি পর্যন্ত আছে। তাহলে আমি এই চোঙের সাহায্যে 1 থেকে 8 সিসি পর্যন্ত মাপতে পারবো, ঠিক আছে। তো কীভাবে মাপবো না, এই মাপনী চোঙের মধ্যে কোনো তরল পদার্থ, প্রথমে তরলের আয়তনটা কীভাবে মাপবো সেটা দেখি। যে মাপনী চোঙের মধ্যে কোনো তরল পদার্থ যদি ঢালি, তাহলে এইখান থেকে যে পাঠ পাবো তার মাধ্যমে তরলের আয়তন পেয়ে যাবো। এরপরে দেখেছিলাম যে একটা অসম বস্তুর আয়তন কীভাবে মাপবো না, প্রথমে মাপনী চোঙের মধ্যে আমরা কিছুটা জল দিয়ে দিলাম, তার পাঠ নিলাম, আমরা প্রাথমিক পাঠ নিয়ে নিলাম, মনে করো V1 সেটা। এবারে সেই অসম বস্তুটাকে যদি আমরা মাপনী চোঙের মধ্যে নিমজ্জিত করি, তাহলে যে পাঠ পাবো সেটাই হচ্ছে তোমার অন্তিম পাঠ। এই অন্তিম পাঠ থেকে প্রাথমিক পাঠ বাদ দিলেই বস্তুর আয়তন পাবো, ঠিক আছে। এটা গেল আয়তনটা। এবার যদি বস্তুর ভর আমরা জানতে পারি, তাহলে অবশ্যই আমরা ঘনত্বটা বের করতে পারবো, কারণ ঘনত্বের সূত্র হচ্ছে ভর বাই আয়তন। মানে ঘনত্বের একক কী হবে, ভরের একক হচ্ছে গ্রাম, আয়তনের একক হচ্ছে সিসি, ঘন সেন্টিমিটার বা কিউবিক সেন্টিমিটার, গ্রাম পার ঘন সিসি, এটা সিএস পদ্ধতিতে, তাই তো। এবার চলে আসো সময়ের পরিমাপ, মেজারমেন্ট অফ টাইম। তো সময়ের পরিমাপ করার জন্য যে ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করি তার নাম কি, তার নাম হচ্ছে ঘড়ি। বিশেষ কিছু নেই এর মধ্যে, জাস্ট ঘড়ি। সময় পরিমাপ করি কার সাহায্যে, ঘড়ির সাহায্যে করে থাকি। ঘড়ি কত রকমের হয়, ধরো পেন্ডুলাম ঘড়ি দেখেছি আমরা, যেগুলো সেই ঘড়ি আছে নিচে একটা রকম পেন্ডুলামের মতো মানে দোলে, এই তো ঘড়ি। ঘড়ি দেখেছি তো আমরা, 12, 6, 3, 9। সারা জীবন ঘড়ি নিয়ে বহুত অঙ্ক পড়বে। এখানে যে পেন্ডুলাম থাকে একেবারে পেন্ডুলাম ঘড়ি। তারপরে তোমার হচ্ছে পেন্ডুলাম ঘড়ি আছে, হাত ঘড়ি আছে, পকেট ঘড়ি আছে। পকেট ঘড়ি দেখবে পুরাতন দিনে যে সিনেমাগুলো আছে, সিনেমা পকেট ঘড়ি,
ঠিক আছে, পকেট ঘড়ি দেখা যায় ওদের মধ্যে। তাহলে পকেট ঘড়ি আছে, পেন্ডুলাম ঘড়ি আছে, হাত ঘড়ি আছে, এইগুলোই হচ্ছে সব হচ্ছে সময় পরিমাপ করার জন্য এই সকল যন্ত্রগুলো আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমার স্টপ ওয়াচ। স্টপ ওয়াচ দেখেছি আমরা, স্টপ ওয়াচ বা স্টপ ক্লক এরা বলে, স্টপ ক্লকও বলে অনেকে। কোনো বইতে স্টপ ওয়াচ আছে, কোনো বইতে স্টপ ক্লক আছে, জানি না কোথায় কি আছে, দেখে নেবে একটু। স্টপ ক্লক কেমন না, যখন এই যে খেলাধুলা বা দৌড় প্রতিযোগিতার সময় যে আমরা ঘড়িটা ব্যবহার করি সেটা হচ্ছে স্টপ ক্লক। কীরকম স্টপ ক্লকটা? এরকম ঘড়ি দেখবে মাথায় একটা সুইচের মতো আছে, এখানে তোমার এই ঘড়িতে তোমার হচ্ছে মিনিট, সেকেন্ড এবং তারও যে ক্ষুদ্রতম ভাগগুলো এখানে মাপা যায় আর কি। তো প্রথমে যখন আমরা একবার সুইচটার ওপরে মানে টপ সুইচটা যখন টিপবো তখন সব জিরোতে গিয়ে সব কাটাগুলো জিরোতে হাজির হয়ে যাবে। তারপরে যখন স্টার্ট করব আবার টিপে দিলাম, স্টার্ট হয়ে গেল, তখন এটা চলতে শুরু করলো, সব কাটা চলতে শুরু করলো। যখন ফিনিশিং পয়েন্টে পৌঁছে যখন আমরা স্টপ করলাম তখন কাটাগুলো আবার স্টপ হয়ে গেল। মনে করো এটা এখানে এসে এই কাটাটা এখানে এসে স্টপ হয়ে গেল। স্টার্ট করে দিয়েছিলাম প্রথমে, তাহলে প্রথমে জিরোতে একবার প্রথমবার টিপলাম, জিরো সব জিরো এসে গেল। দ্বিতীয়বার টিপলাম, স্টার্ট হয়ে গেল। তৃতীয়বার টিপলাম, এখানেই স্থির হয়ে গেল। যেখানে স্থির হয়ে গেল সেখান থেকে পার্ট নিলাম আমরা। আবার যদি টিপি তাহলে জিরো চলে আসবে। কীরকম হলো? প্রথমে টিপলাম জিরো, যখন বলে অডিও মার্ক সেট গো টিপে দিলাম, দৌড় শুরু হয়ে গেল। দৌড় শেষ, স্টপ করে দিলাম, ওখানে ঘড়ির কাঁটা দাঁড়িয়ে গেল। দেখতে পেলাম কত মিনিট কত সেকেন্ড দেখতে পেলাম আমরা। এখানে দুটো কাঁটা থাকে, এখানে এইদিকে একটা, এদিকে মানে মিনিটের একটা সেকেন্ডের থাকে। তো দাঁড়িয়ে গেল, দেখতে পেলাম কত মিনিট কত সেকেন্ড হয়ে গেল, তার মাপটা নিয়ে নিলাম। পরে আবার করলাম, প্রেস করলাম, আবার জিরোতে চলে গেলো। এইভাবেই স্টপ ওয়াচ কাজ করে থাকে, আর কিছু নয়। তো সময় পরিমাপ করা যায় যে যন্ত্রের সাহায্যে তাকে বলা হয় ঘড়ি। এটা জাস্ট মনে রাখবে, সবাই জানি আমরা, তাও নয়। ঠিক আছে, তা এই গেল আমাদের প্রথম চ্যাপ্টার, পরিমাপ ও একক। আমি মোটামুটি প্রথম চ্যাপ্টারটা দেওয়ার চেষ্টা করলাম। এর পরের দিন আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে একটা বলে রাখি যে সমস্ত চ্যাপ্টারের মধ্যে যদি কারো কোনো জায়গায় প্রবলেম হয় বা কোনো সমস্যা যদি মনে করো, তোমরা আমাকে কমেন্ট করে জানাও। কমেন্ট করো, আমি তাহলে তোমাদের সমস্যাটা বুঝতে পারবো। আমি সাধ্যমতো চেষ্টা করবো উত্তর দেওয়ার। আর তোমরা কি চাও সেটাও আমাকে বলো, আমি চেষ্টা করবো তোমাদের চাহিদাটা কিছুটা হলেও পূরণ করার। সকলে ভালো থেকো, আজ এই পর্যন্তই। জয় হিন্দ।